নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। ছেলে মেয়েদের মধ্যে থেকে আমিত্ব বের করে আনতে হবে, তাকে সবাইকে নিয়ে চলতে হবে বলে শিক্ষা দিয়ে তুলতে হবে, তাহলে সমাজের চেহারা বদলে যাবে। বুধবার হাঁপানিয়াস্থিত চিরসাথীর সঙ্গে আয়োজিত শিশু উৎসবে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু পড়াশোনার ক্ষেত্রেই 100% নম্বর পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, ছেলে মেয়েদের সার্বিক বিকাশ গুরুত্বপূর্ণ। তাই ছেলে মেয়েদের সার্বিক বিকাশের জন্য শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, কারণ তাদের কাছেই দেশের ভবিষ্যৎ। বুধবার হাপানিয়া স্থিত চিরসাথীর সঙ্গে আয়োজিত শিশু উৎসবে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্বলন করে শিশু উৎসবের শুভ উদ্বোধন করে আরো বলেন, ছেলে মেয়েদের মধ্যে থেকে আমিত্ব বের করে আনতে হবে, তাকে সবাইকে নিয়ে চলতে হবে বলে শিক্ষা দিয়ে তুলতে হবে, তাহলে সমাজের চেহারা বদলে যাবে। মুখ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, ছেলে মেয়েদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে, পরিবারের সংস্কার দিয়ে তাকে বড় করে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ 500 বছরে যে সংস্কৃতি লুপ্ত হয়ে গিয়েছিল, সেটা গত 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিরে পেয়েছে দেশবাসী। যে অযোধ্যার মধ্যে কিভাবে 500 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রাণ সঞ্চার করলেন, তো এটা তো আমরা অনেকে সেভাবে কত লোক শহীদ হয়েছে এর জন্য, কিন্তু কাজটা তো হলো আলটিমেটলি। তো সেটা আমি সব জায়গায় বলি যে আগামী দিন আমরা কিচ্ছু জানি না, আমরা কি হবে নোবডি নোজ। ইতিহাস আমরা জানি, বর্তমান আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু এমন কাজ আমাদের করা উচিত, সেই কাজটা ভবিষ্যতে যে কাজটা আমরা আজকে যদি বর্তমানে আমরা কাজটা করি ইতিহাসকে দেখে, তাহলে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হবে, মানুষ তখনই মনে রাখবে। আয়োজিত শিশু উৎসবে এদিন শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন আয়োজন করা হয়। 5 দিন ব্যাপী চলবে শিশু উৎসব। আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শান্তন টিভি। গাভীর মনস্টার কাফ সার্জারিতে সফলতা অর্জন করল তেলিয়ামুড়া পশু হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা। বর্তমানে গাভীটি সুস্থ রয়েছে। প্রথম তেলিয়ামুড়া পশু হাসপাতালে একটি গাভীর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসক ও পশু হাসপাতালের কর্মীরা। বিনা খরচে তেলিয়ামুড়া পশু হাসপাতালে চিকিৎসক ডক্টর অভিষেক পাল এবং অন্যান্য কর্মীরা এই সিজার সেকশনের মাধ্যমে এই সফলতা পায়। এই অস্ত্রোপচার করে গাভীর পেট থেকে বিশাল আকারের বিকলাঙ্গ বাছুর বের করা হয়। দীর্ঘদিন ধরে এটি গাভীর পেটে থাকায় ভুগছিল। তেলিয়ামুড়া গামাইবাড়ি বাসিন্দা আশিস সাহা দীর্ঘদিন যাবৎ তার এই গাভীটিকে নিয়ে খুব কষ্টের দিন যাপন করছিলেন। এর পেটের মধ্যে বিকলাঙ্গ বাছুর থাকায় নড়াচড়া করতে কষ্ট পেত, বিশেষ করে প্রসব না হওয়ায় ভুগছিল গাভীটি। পরে তেলিয়ামুড়া পশু হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক অভিষেক পাল পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন গাভীটির পেটে সমস্যা রয়েছে। কৃষক অফিস তার অন্যান্য কর্মীদের সাথে পরামর্শ করে গাভীটিকে সার্জারি করার সিদ্ধান্ত নেন। এই মতে বুধবার তেলিয়ামুড়া পশু হাসপাতালেই গাভীটিকে অস্ত্রোপচার করেন। এদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারে বের হয় গাভীটির মনস্টার কাফ হয়েছিল, যার কারণে সাধারণভাবে প্রসব হয়নি। বর্তমানে গাভীটি সুস্থ রয়েছে। তেলিয়ামুড়া পশু চিকিৎসা কেন্দ্রে এই ঘটনা বিরল এবং অপারেশনও এই প্রথমবার করতে হয়েছে বলে জানান চিকিৎসকরা। আজকে আমরা তেলিয়ামুড়া পশু হাসপাতালে বেলা 12টার সময় আমরা একটা কেস প্রেজেন্ট করা হয়েছে। গামাবাড়ি থেকে মালিক হচ্ছেন আশিস রায়। তো ওনার গাভীটা বাচ্চা সময় দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু বাচ্চা প্রসব হচ্ছিল না। তো আমাদের যে গামাবাড়ি স্টাফ উনি চেক করে বললেন যে এটা সম্ভবত নর্মালি আসবে না। তো আমাদের হসপিটাল নিয়ে আসা হলো এবং আমরা ডিসিশন নিলাম এটাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমেই বাচ্চাটাকে প্রসব করাতে হবে। কিন্তু যখন আমরা সিজারিয়ান সেকশন করলাম এবং যখন আমরা দেখতে পেলাম যে এটা একটা বাচ্চা নয়, এটা একটা মনস্টার কাফ আমরা বলি, যেটা খুবই বিরল এবং আমাদের অভিজ্ঞতায় এটা প্রথমবার এরকম একটা আমরা কেস পেয়েছি যেখানে বাচ্চা ডেভেলপ হয়নি, সম্ভবত জেনেটিক্যাল কোনো অ্যাবনর্মালিটির কারণে এটা একটা
মনস্টার কাপ আমরা বলি, বা একটা বিকলাঙ্গ বাচ্চা জন্ম হয়, এটি আমরা প্রসব করতে বলি। সেটা বাচ্চা তো নয়। তো আমরা আমাদের পশু হাসপাতালের যারা স্টাফরা রয়েছেন এবং পাশাপাশি ডক্টর অরুণোদয় কল্যাণপুর পশু হাসপাতালের চিকিৎসক, ওনাদের সবার সহযোগিতায় আজকে আমরা খুব সাকসেসফুলি সিজার সেকশনের মাধ্যমে আমরা গাভীটাকে অপারেশন করে মনস্টারকে বার করেছি এবং এখন গাভীটা সুস্থ আছে। আমরা প্রয়োজনীয় ওষুধপত্র এবং বাকি সব আমরা আগামী 3-4 দিন ওটাকে ফলো আপ করবো এবং আশা করি আমরা গরুটাকে। বুধবার সন্ধ্যায় বিশালগড় মহকুমার লকডাউন বাজার সংলগ্ন বাইপাস সড়ক থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ। লকডাউন বাজার সংলগ্ন বাইপাস সড়কে অজ্ঞাত পরিচিত এই ব্যক্তিকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় দেখে প্রত্যক্ষদর্শীরা খবর পাঠালে বিশালগড় মহকুমার দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর অজ্ঞাত পরিচিত এই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। বর্তমানে অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত অজ্ঞাত পরিচিত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে বিশালগড় থানার পুলিশ। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত ব্যক্তির মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 থেকে 45 বছর হবে। বিকালবেলা ফায়ার সার্ভিস থেকে একজন নিয়ে এসেছিল আরটিআই পেশেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট। তো ওনাকে আমরা ব্রডেড হিসেবে রিসিভ করেছি। মাথার আঘাত আছে, বুকে কিছু আঘাত আছে। আমরা ইমিডিয়েটলি আমাদের পিএস আমি বললাম, তারা আসলো, দেখলো। লকডাউন বাজারের পাশে একটা লোক অচেতন অবস্থায় আসলো। ফায়ার সার্ভিস তারা আনছে হসপিটালের মধ্যে এবং হসপিটাল ডাক্তার তারা মৃত বলে ঘোষণা দিচ্ছে। লোকটার বয়স অনুমানিক 40-45 হবে। মাথার মধ্যে একটু ব্যথা পাইছে। মাথার মধ্যে যে ধরনের চিহ্ন পাওয়া গেছে, অনেকে অন্য ধরনের বক্তব্য করতেছে। আপনারা কি মনে হচ্ছে? না, দেখা তো মনে হইতেছে যে এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস, হয়তো বা কোনো গাড়ি বা বাইক বাড়িতে গেছে। এখনো পর্যন্ত কি কোনো পরিচয় পাওয়া গেছে? না, এখন পর্যন্ত পরিচয় পাওয়া গেছে না। যদি আপনারা কি ওই ব্যক্তি সম্বন্ধে কোনো খবর টবর জানেন তাহলে। উদ্ধার যুবতীর মৃতদেহ। ঘটনা কদমতলা থানাধীন উত্তর হুড়ুয়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডে। মৃত যুবতীর নাম পূজা নম, বয়স 23। মৃত পূজার বাবা জানান, বুধবার দুপুরে বাড়ির লোকজনদের অবর্তমানে পূজা নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পরবর্তী সময় ঘটনা প্রত্যক্ষ করে বাড়িতে থাকা এক নাবালক, তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তড়িঘড়ি দড়ি কেটে মাটিতে নামানো হয় পূজাকে, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে পূজা। পরে পরিবারের লোকজন কদমতলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে পূজা আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে উত্তর হুড়ুয়া গ্রামে। আপনার মেয়ের নামটা কি? জানো আচ্ছা, বয়স কত হয়েছে? 23। স্বামী আসেনি? স্বামী ছাড়ানি? কতদিন থেকে? প্রায় বছর দেড়। আচ্ছা, কিরকম পাশ লাগছে? কিরকম? তো ঘর চকির উপরে, আপনার চেয়ারের উপরে। কি দিয়া লাগছে? হ্যাঁ, কাপড় দিয়া না রশি দিয়া? রসিদ দিয়ে। আপনারা কোথায় আসছিলেন? আমি কাজে আসলাম। আর আপনার পরিবার নাই? পরিবার গরু তুলান গেছেন, যাওয়ার পরে প্রতি বছরের মতো এবছরও বোচং স্কুল এলাহামনির উদ্যোগে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। 26শে জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হবে এই পুনর্মিলন উৎসব। শুরুতে হবে পতাকা উত্তোলন, এরপর স্কুলে পাঠরত মেধাবী ছাত্রদের মধ্যে স্কলারশিপ প্রদান এবং স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনভর বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে গোটা দিনটি। পাশাপাশি এই বছরের নবতম সংযোজন হচ্ছে আন্তঃস্কুল এলামনি ক্রীড়া প্রতিযোগিতা খেলো এলামনি
1.0 দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 23 জানুয়ারি সম্পন্ন হয়েছে। সারা রাজ্য থেকে 18টি এলামনির প্রায় 6 শতাধিক সদস্য ও সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী 27 জানুয়ারি পুরস্কৃত করা হবে। বোচং স্কুল প্রাঙ্গণে বিকেল 3:30টায় হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আন্তর্জাতিক জিমন্যাস্ট পন্তশ্রী দীপা কর্মকার। এছাড়া উপস্থিত থাকবেন বেশ কয়েকজন পদাধিকারীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সন্ধ্যায় রাজ্যের গুণী সঙ্গীত শিল্পীদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বোচং স্কুল এলামনির সভাপতি প্রদীপ ভৌমিক এই খবর জানিয়েছেন। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুনর্মিলন উৎসবের চেয়ারম্যান সুব্রত বণিক, এলামনির সহ সভাপতি দিলীপ পাল, সহ সম্পাদক অশোক আচার্য সহ অন্যান্যরা। জানুয়ারি সকাল 10টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হবে। আমাদের অনুষ্ঠানে বিশেষ কার্যকারিতার মধ্যে থাকবে আমাদের সুবিনীর কালক্রমের উন্মোচন, থাকছে বিদ্যালয়ের কৃতি যে ছাত্র আছে, দুস্থ এবং মেধাবী ছাত্র আছে, ওদেরকে আমরা স্কলারশিপ প্রদান করব। আমরা এখানে যে শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ক রাজ্যের কৃতি সন্তানরা ইতিমধ্যেই নেট, পিএইচডি, এমএ, বিএড, এমএড পাশ করে প্রায় বয়স উত্তীর্ণ হয়ে গেছেন। গত 10 বছর ধরে এই মহাবিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5 জন সহ ইনস্ট্রাক্টর 12 জন, মোট 17টি শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই 17টি শূন্যপদে পুনরায় নিয়োগের লক্ষ্যে প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য ঘোষণা দিয়েছেন, যার কারণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় এলামনির পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিনন্দন জানিয়েছেন সভাপতি শুভঙ্কর ঘোষ। বিধানসভায় শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার জন্য বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং কংগ্রেস বিধায়ক গোপাল রায় ও সুদীপ রায় বর্মনের উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বক্তব্য প্রস্তাবের পক্ষে সমর্থন লাভ করেছে, যার কারণে শচীন দেববর্মন সঙ্গীত মহাবিদ্যালয় এলামনির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয় বিরোধী দলনেতা সহ কংগ্রেস দলের 2 বিধায়ককেও। রাজ্যের প্রতিটি স্কুলের সঙ্গীত বিষয়ক মোট 396 জন শিক্ষক নিয়োগ করা হবে, যার কারণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপরেও তারা প্রচন্ডভাবে খুশি। যে উত্তর পূর্ব ভারতের সঙ্গীত মহাবিদ্যালয়, আমাদের গভর্নমেন্ট মিউজিক কলেজ, এটা বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত করার জন্য সঙ্গীত বিশ্ববিদ্যালয়, এটার জন্য আমরা অলরেডি প্রস্তাব রাখছি এবং সেটা বিবেচনাধীন। এটা যত দ্রুত বাস্তবায়িত হবে তত আমাদের এই ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি সব কিছু সুন্দর হবে। আমি আমার পয়েন্টগুলি একটু আপনাদের পরিয়ে দিতেছি, যে পয়েন্টগুলির মধ্যে আমরা সব কিছুই এট এ গ্ল্যান্স আপনাদের বুঝাই দিতে পারতেছি। সেটা হইল, নাম্বার 1, ত্রিপুরা রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীত ও শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অস্তিত্ব রক্ষা করবে। বিগত 5 থেকে 11 জানুয়ারি বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।